সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম। রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য দিচ্ছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, যা করার সাহারা খাতুন করেছে। হাসিনার নির্দেশে আয়নাঘরে আটকে রাখা হয় ইলিয়াস আলীকে। রিমান্ডে ইলিয়াস আলী হত্যার রহস্য ফাঁস। এবং সবশেষে দেখবেন দেশের বাইরে বসে ষড়যন্ত্র চালাচ্ছে হাসিনা। ডিবি হারুনের ভয়ঙ্কর ফাঁদে পরিমণি, ব্ল্যাকমেল করে করত অনৈতিক কাজ, ভিডিও ফাঁস। এবং সবশেষে দেখবেন যেভাবে 4 আগস্ট রাতেই হাসিনা বুঝতে পারেন সময় শেষ, 1 মাসের মধ্যে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে। থাকছে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। তবে এবার সামনে এসেছে নতুন তথ্য। জানা গেছে হারুনের ভয়ঙ্কর ফাঁদে পড়েছিলেন বাংলাদেশের চিত্রনায়িকা পরিমণিও। অভিযোগ উঠেছে হারুনের ফাঁদে পড়ে অন্ধকার জগতে জড়িয়ে পড়েছিলেন তিনি। ফিরে আসতে চাইলেও বারবার স্বীকার করেছেন নানান হুমকি এবং ব্ল্যাকমেলের। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় জন্ম নেয়া হারুন 1996 সালে আওয়ামী লীগ সরকারের সময় ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পান। ঘুষ, চাঁদাবাজি থেকে শুরু করে ডিবিতে ডেকে নিয়ে টাকা আদায়, জিম্মি করে আটক রেখে নির্যাতন, জমি দখল, গুম খুন, মিথ্যা মামলায় হয়রানি, এমন কোনো কাজ নেই যা করেননি তিনি। এ থেকে নিস্তার পাননি বাংলাদেশের চিত্রনায়িকা পরিমণিও। সম্পদ বলতে ছিল তার অপরূপ সৌন্দর্য, তবে এই সৌন্দর্যই কাল হয়ে দাঁড়িয়েছিল পরীর জন্য। চলচ্চিত্র জগতের পেছনে অন্ধকার এক অধ্যায়ে জড়িয়ে পড়েন পরিমণি। এক পর্যায়ে তার জীবনে আবির্ভাব হয় ডিবি হারুনের। অত্যন্ত চতুর আর সুবিধাবাদী হারুন পরিমণির দুর্বলতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে শুরু করেন। সাবেক ডিসি গোলাম সাকলাইনের সাথে কলঙ্কজনক ঘটনা এবং পরবর্তীতে তাকে জোরপূর্বক চাকরিচ্যুত করার মক্ষম একটি উদাহরণ। তবে পরিমণি প্রতিনিয়তই চেষ্টা করে গেছেন হারুনের বলাই থেকে বেরিয়ে আসার। কিন্তু অতীতের করা কিছু ভুলের কারণে বরাবরই ব্ল্যাকমেলের শিকার হয়েছেন তিনি। জানা গেছে হারুনের আরেক শত্রু নাসির উদ্দিন মাহমুদের সাথে জড়িত থাকায় আটক হয়েছিলেন পরি। এরপর হারুন তাকে জেল থেকে ছাড়িয়ে এনে নিজের স্বার্থে ব্যবহার করতে শুরু করেন। শেখ হাসিনা কখন কিভাবে পদত্যাগ করেন তা নিয়ে অন্তহীন জল্পনা কল্পনা। সরকারের তরফে এখনো কিছু বলা হয়নি। শেখ হাসিনাও নিশ্চুপ। তবে নানা সূত্রে জানা যায় 4 আগস্ট রাতেই শেখ হাসিনা জানতে পারেন ছাত্র আন্দোলন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা নিরাপত্তা বাহিনীর পক্ষে নিয়ন্ত্রণ করা অসম্ভব। সময় প্রায় শেষের দিকে, কিন্তু শেখ হাসিনা কোনো অবস্থাতেই পদত্যাগে রাজি হচ্ছিলেন না। বরং তিনি আরও কড়া অ্যাকশনের পক্ষে অনড় ছিলেন। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছিল। কয়েক ঘন্টা আগে ঢাকায় ফেরা ছোট বোন শেখ রেহানাও তাকে বোঝাতে ব্যর্থ। তখন এক পর্যায়ে ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করা হয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে। শুরুতে জয় ছিলেন ক্ষিপ্ত, উত্তেজিত। তার জবাব ছিল, আপনারা ব্যর্থ হয়েছেন, আপনাদেরকে কিভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল তা ভুলে গেছেন। নিরাপত্তা বাহিনীর অনড় ভূমিকায় শেষ পর্যন্ত জয় তার মা শেখ হাসিনার পদত্যাগের পক্ষে সায় দেন। উপায়ন্তর না দেখে শেখ হাসিনা দ্বিতীয় চিন্তা বাদ দিয়ে অবশেষে পদত্যাগে রাজি হন। সূত্র বলছে 4 আগস্ট রাতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায়, কিন্তু তিনি তা মানতে রাজি ছিলেন না। দফায় দফায় বৈঠক, আলোচনা, পদত্যাগের সম্মতি আদায় এবং সর্বশেষ পদত্যাগপত্র প্রস্তুতিতে দ্রুত সময় ফুরিয়ে যায়। পরিস্থিতির বিষয়ে শেখ হাসিনাকে বাস্তব অবস্থা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল মর্মে অভিযোগ উঠেছে। এর জন্য বিভিন্ন মাধ্যম নানা জনের প্রতি অভিযোগের আঙুল তুলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও দেশত্যাগের পেছনে 4 জনের একটি চক্র বা গ্যাং অফ 4 দায়ী বলে আওয়ামী লীগের এক নেতার বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে, যা নিয়ে ঢাকায় রীতিমতো তোলপাড় চলছে। তাছাড়া বার্তা সংস্থা এএফপির বরাতে তাৎক্ষণিক দেশি বিদেশি সংবাদ মাধ্যমের খবর রটে। 5 আগস্ট 2:30টায় গণভবন থেকে সামরিক হেলিকপ্টারে চড়ে সেই শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতের আগরতলা গেছেন। পরে দিল্লি। দেশ ছাড়ার আগে হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই সুযোগ পাননি, সময় ছিল না।